জনাব অদূত ভাই একটা বিষয় বলবেন যে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, একটা প্রশ্ন করি যে আপনাদের মহাসচিব বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি বা আন্দোলন চলছে সেটা শুধুমাত্র নির্বাচনকে পিছানোর জন্য। সাথে একটা বিষয় বলি যে একটা সময় তো বিএনপির একটা ছিল যে আওয়ামী লীগ এন্টি আওয়ামী ফোর্সটাই বিএনপি করতো, তো মাঠে এখন আওয়ামী লীগ নাই, তো বিএনপি সেটাকে কোনো চ্যালেঞ্জ মনে করে কিনা। একটা খেয়াল করবেন যে এখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বড় বড় শক্তিগুলো এখন কিন্তু ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, ছোটো ছোটো দলগুলোর সঙ্গে মিটিং করছে। তার একটা বড় মেসেজ যায়। তো বিএনপি নেতা হিসেবে এই দুইটাকে কিভাবে কানেক্ট করবেন? চ্যালেঞ্জ কোনটা? এক নম্বর বিষয় হলো আওয়ামী লীগ যখন ছিল তখন বিএনপি প্রতিপক্ষ, মানে আওয়ামী লীগের পরবর্তীতে সব শক্তিগুলো বিএনপির সঙ্গে যোগাযোগ রাখতো, যদি আওয়ামী লীগ না আসে বিএনপি আসবে। তো এখন আওয়ামী লীগ নাই, বিএনপির ভোট তো ছিল এরকম যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি ছিল। এখন আমরা যে মেসেজটা পাচ্ছি বিএনপি মাঠে আছে, আওয়ামী লীগ নাই, বিভিন্ন শক্তিগুলো এসে ইসলামী দলগুলোর সঙ্গে মিটিং করছে। এই যে আওয়ামী লীগ না থাকার ফলে যেটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেটা বিএনপি সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করবে কিভাবে? বিএনপি আসলে কাউকে বর্তমান সময় কাউকে চ্যালেঞ্জ মনে করছে না। পিআর যে সিস্টেমের ভোট চাওয়ার কথা যেটা বললেন, এটার অর্থই হলো তারা নিজেরা প্রস্তুত না। জামাত ইসলাম বা ইসলামী দলগুলো যারা পিআর চায় তারা এখনও জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। এদেশের মানুষ ধর্মে বিশ্বাসী কিন্তু ধর্মে অন্ধ না। জামাত ইসলাম যেভাবে ইসলামের টিকিট বিক্রি করছে, বেহেশতের টিকিট বিক্রি করছে, এ ব্যাপারে জনগণ খুবই বিরক্ত। এবং জামাতের যে রোল, রনির ভাইয়ের সাথে আমি একমত যে এটাতেও জনগণ ওদের চরিত্রটা ধরে ফেলেছে। তারা আওয়ামী লীগের 15 বছর আওয়ামী লীগের যাত্রী গায়ে দিয়ে টিকে ছিল, দাঁড়িয়েছিল। বিএনপি কিন্তু লড়াই করে দৌড়ের উপর তার টিকে ছিল, কোনো আপোষ করে নাই, যাত্রী পরিবর্তন করে নাই। তাদের মধ্যে গ্রেপ্তার আপনি দেখান, 15 বছরে কোনো গ্রেপ্তার নাই। তাদের মধ্যে কোনো রায় নাই, তাদের বিরুদ্ধে মামলা রায় নাই। তাদের মধ্যে গুণ খুব নাই। তো তাদের কোনো স্যাক্রিফাইসে নাই। এবং আন্দোলনের সময় তারা একসময় 20 দলীয় জোটের অংশ ছিল। আমরা যখন বলতাম যে ভাই আসেন আমরা মাঠে কাজ করি, আন্দোলন করি, আপনি তো 20 দলের একজন, ভাই আমাদের তো লোকজন নাই, আমরা কি করব। দেখা গেল 20 দলে আছে, আন্দোলন কর্মসূচিতেও আছে তারা, কিন্তু মাঠে কোনো কর্মসূচিতে ওরা নাই। যাই বর্তমান প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে আমরা আসলে ওদেরকে চ্যালেঞ্জ মনে করছি না। তবে আমরা বাংলাদেশের এটা মাথায় রেখেছেন কিনা? একেবারে মাথায় রেখেছি, সেদিকে আমি যাচ্ছি। তবে আমরা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ মনে করছি। কীরকম সেটা? মানুষ কি ভাবছে, বর্তমান সরকার কি ভাবছে, এবং নির্বাচনটা কোন প্রক্রিয়া হবে। মানে যেহেতু নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক বিলম্ব হয়ে গেছে, এই যে ইসলামিক দলগুলো এখন নির্বাচনকে আরও বেশি বিলম্বিত করার চেষ্টা করছে, নানা ইস্যুতে, গণভোট ইস্যুতে, সংস্কার ইস্যুতে, আপনার পিআর ইস্যুতে। আমরা ওইটাকে চ্যালেঞ্জ মনে করছি যে নির্বাচনটা যত দ্রুত সম্ভব যেন হয় সুষ্ঠুভাবে, যেটার জন্য আমরা 16 বছর আত্মত্যাগ করেছি, স্যাক্রিফাইস করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, ছাত্র জনতাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে, ব্যাকআপ দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ওই জায়গাটা থেকে আমরা চ্যালেঞ্জ মনে করছি। সুষ্ঠুভাবে সময়মত ইলেকশনটা হবে কি না, ইউনূস সাহেবের ঘোষিত নির্বাচনে ভোট হচ্ছে কি না, যারা দুষ্টামি করছে, শয়তানি করছে, তাদের শয়তানির হাত থেকে সরকার বেরিয়ে আসতে পারবে কি না, বেরিয়ে আসার মতো শক্তি, সামর্থ্য এবং সদিচ্ছা আছে কি না। তবে মানে পশ্চিমা দেশগুলো সবসময় মানে তারা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাসী বলে সকল দলের সাথেই তারা কথা বলে। সেই হিসাবে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নাই, তারা বর্তমানে যারা ছোট দল বড় দল আছে
এদের সাথে কথা বলছে, এটা তাদের একটা সৌজন্যতা। তো পাশাপাশি তাদেরও কিছু উদ্দেশ্য থাকে, প্রতিবেশী দেশে যেমন আছে তাদেরও একটা উদ্দেশ্য থাকে। আমাদের বাংলাদেশ ভূরাজনীতিগতভাবে একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে সবসময়। অতএব সেখানে এই ভূরাজনীতিগত বিষয়ে বাংলাদেশের উপরে পশ্চিমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। সেটা কীরকম? সেটা অনেক লম্বা বিষয়, সেদিকে আমরা নাইবা গেলাম। সেটা ধরেন সেদিকে আচ্ছা, সেটা যেতে হলে যাবো। সেটা ধরেন সেটা একটু শর্ট করে বলে দিই। যখন আপনি বলছেন ভূরাজনীতিগতভাবে বাংলাদেশে তাদের চাওয়া হলো বাংলাদেশটাকে যদি তাদের অবস্থানটা সুদৃঢ় করা যায় বাংলাদেশে, তাহলে তারা একদিকে বার্মা, একদিকে চায়না এবং একদিকে ইন্ডিয়াকে একটা প্রেশার রাখতে পারে। এইটা একটা প্রাথমিক স্ট্র্যাটেজি। আমি আর গভীরের স্ট্র্যাটেজিতে যাওয়ার প্রয়োজন মনে করছি না। না, আপনি যে এলাকার নেতৃত্ব দেন সেই এলাকা তো মানে এই ভূ রাজনীতির একটা ভূরাজনীতির বড় একটা অংশ। আমার এলাকা কক্সবাজার, তারপরে মানে কক্সবাজারের ওই যে ইয়েটা দ্বীপটা সেন্ট মার্টিন, এগুলো ভূরাজনীতিগতভাবে অনেক অনেক কাজ ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর। আমার হিলটেক্স তো খুবই ফ্যাক্টর। আমার হিলটেক্স বা আমাদের হিলটেক্সে বাংলাদেশের 1/10 এখানকার মানুষজনকে নিয়ে অনেক খেলাধুলা হয়। এটা নিয়ে একটা প্রশ্ন আছে, ওটা তো আমি যাচ্ছি, আমি এটা আপনার কাছে শুনবো। আচ্ছা রনি ভাই, একটা বিষয় বলবেন? আমি এই পয়েন্টে শেষ করে দিই। আপনি যেটা বলছিলেন বলেন আপনার প্রশ্নের, তো ওই যে পশ্চিমারা যে কথা বলছে, কেন বলছে এই সাবকন্টিনেন্টে বর্তমানে তারা, আমার যতটুকু মনে হয়, আমার রনি ভাই অনেক পড়াশোনা করেন এইসব বিষয়ে। রনি ভাই টক শোর একটা পায়োনিয়র ব্যক্তি, মানে টককার হিসাবে। তো উনি আমার থেকে এই বিষয়ে ভালো জানবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে বর্তমান সময়ে, চলমান সময়ে পশ্চিমারা চাচ্ছে যে আপনার ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সাবকন্টিনেন্টে একটা মৌলবাদীদের একটা শক্তির উত্থান হোক। মৌলবাদী শক্তির উত্থান তারা চায়, মৌলবাদী রাষ্ট্র কাঠামো সরকার চায়। কেন চায় সেটা নিশ্চয়ই পরবর্তী স্টেজে হয়তো আলোচনা করা যাবে।